বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব জ্যামিতি নিয়ে। আমাদের সিলেবাসে রয়েছে বিন্দু, রেখা, তল, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এগুলো রয়েছে। তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব বিন্দু, রেখা, তল এবং ত্রিভুজ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আমাদের প্রথমেই জানা দরকার জ্যামিতি বলতে আমরা কি বুঝি। আমরা জানি জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি আর মিতি শব্দের অর্থ হচ্ছে হলো পরিমাপ। অর্থাৎ জ্যামিতি বলতে জমির পরিমাপ বা ভূমির পরিমাপকে বোঝানো হয়। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বস্তুর আকার, আকৃতি প্রভৃতি আমাদের জানার ক্ষেত্রেও এই জ্যামিতি ব্যবহৃত হয়ে থাকে। তো এই জ্যামিতি ক্লাসের অংশ হিসেবে আমরা প্রথমে আজকে আলোচনা করছি হলো বিন্দু নিয়ে। বিন্দু কাকে বলে? যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নেই কিন্তু অবস্থান রয়েছে, তাকেই বিন্দু বলা হয়। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। আমরা প্রথমে দেখতে পাচ্ছি বিন্দু। বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান রয়েছে। শুধুমাত্র অবস্থান রয়েছে, তাকে বিন্দু বলা হয় বা তাকে বিন্দু বলে। দেখো আমরা কি পেলাম? আমরা পেলাম যে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান রয়েছে, তাকেই বিন্দু বলে। এবার আমরা চিত্র দেখতে পাচ্ছি। আমরা জানি বিন্দু হচ্ছে একটি ডট বা ফোঁটা আমরা বলে থাকি। তোমরা দেখো আমাদের এইভাবেই একটি ডট দিবা, একটা বিন্দু দিবা, দিয়ে নিচে এর নামকরণ করবা ক। তাহলে আমরা লিখবো এখানে যে চিত্রে ক একটি বিন্দু। চিত্রে ক একটি বিন্দু। ওকে, লিখে নাও দ্রুত। এর পরবর্তীতে আমরা জানবো কি দেয়া আছে আমাদের? রেখা। কি দেয়া আছে? রেখা। রেখা হচ্ছে বিন্দুর চলার পথকে রেখা বলা হয়। অর্থাৎ একটা বিন্দু যদি চলমান থাকে তাহলে কি সৃষ্টি হবে? আমাদের রেখা সৃষ্টি হবে। তো আমরা দেখতে পাচ্ছি, লিখতে পারি যে বিন্দুর চলার পথকে রেখা বলে। কি পেলাম আমরা? যে বিন্দুর চলার পথকে রেখা বলে। তো এই রেখা সাধারণত আমাদের দুই ধরনের হয়ে থাকে। একটি হলো সরল রেখা আর একটি হচ্ছে বক্র রেখা। বিন্দু যদি চলার ক্ষেত্রে দিক পরিবর্তন না করে, অর্থাৎ যে রেখা চলার ক্ষেত্রে কোনো দিক পরিবর্তন করে না, তাকে বলা হয় সরল রেখা। আর যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে, তাকে বলা হয় বক্র রেখা। দেখো আমরা দেখতে পাচ্ছি এটি যদি বিন্দু হয়, মনে করো এটা একটা বিন্দু, এই বিন্দু, এটা হচ্ছে আমাদের একটা বিন্দু, এটা চলমান রয়েছে। চলমান যদি থাকে, এই বিন্দু আমাদের কোথায় রয়েছে? চলমান রয়েছে। এটা এদিকেও যেতে পারে, আবার এদিকেও আসতে পারে। তখন আমাদের অ্যারো চিহ্ন দিয়ে দেখাতে হবে। এই চিহ্নের অর্থ কি? এটা হচ্ছে আমাদের অ্যারো চিহ্ন, অর্থাৎ এই বিন্দু আজীবন চলমান। এটা হচ্ছে ক আর এটা হচ্ছে খ। তাহলে দেখো এটা সরল সোজা, এজন্য এটার নাম হচ্ছে সরল রেখা। অর্থাৎ এই বিন্দু চলার ক্ষেত্রে কোনো দিক পরিবর্তন করে নি। যদি চলতে থাকে আজীবন এই সোজায় যাবে, এদিকে চললে আজীবন এই সোজায় আসবে। অনুরূপভাবে আমাদের বক্র রেখাও রয়েছে।
অর্থাৎ বিন্দু চলার ক্ষেত্রে যদি দিক পরিবর্তন করে, যে রেখা চলার ক্ষেত্রে দিক পরিবর্তন করে তাকে বলা হয় বক্র রেখা। যেমন আমাদের যদি এই ধরনের হয় যে চলার ক্ষেত্রে প্রথমে এদিক ছিল, তারপরে উপরের দিকে গিয়েছে, তারপরে নিচের দিকে নেমেছে, আবার এই দিক, অর্থাৎ চলার ক্ষেত্রে সে একই সোজা ভাবে যায়নি, দিক পরিবর্তন করেছে। তাহলে যে রেখা চলার ক্ষেত্রে দিক পরিবর্তন করে তাকে বলা হয় বক্র রেখা। এই রেখাও আমাদের চলমান, এই রেখাও আমাদের চলমান, তাই আমাদের কি করতে হবে, এই অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দিতে হবে। এটার নাম হলো ক খ, আর এটা হচ্ছে আমাদের গ, আর এইটা হচ্ছে আমাদের ঘ। তাহলে আমরা লিখতে পারি যে চিত্রে ক খ একটি সরল রেখা, ক খ একটি সরল রেখা, সরল রেখা, এবং গ ঘ একটি বক্ররেখা, এবং গ ঘ একটি বক্ররেখা, বক্ররেখা। তাহলে আমরা কি পেলাম, বিন্দু পেলাম, রেখা পেলাম। রেখা হচ্ছে আমাদের বিন্দুর চলন পথকে রেখা বলে। তো আমাদের এটা যদি একটি বিন্দু হয়, এই বিন্দু এইদিকে চলমান রয়েছে, আবার এইদিকেও চলমান, এইদিকেও আসতে পারে, এই জন্য অ্যারো চিহ্ন দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি। তাহলে এই বিন্দুর চলার পথ দুই ধরনের হতে পারে, একটা সোজা হতে পারে, একটা বাঁকা হতে পারে। তাহলে যদি সোজা হয় সেটি সরল রেখা, আর যদি বাঁকা হয় সেটি হবে বক্র রেখা। এই জন্য আমরা দুই ধরনের রেখায় দেখিয়ে দিয়েছি এবং চিত্রে লিখেছি যে চিত্রে ক খ একটি সরল রেখা এবং গ ঘ একটি বক্র রেখা। তোমরা দ্রুত উঠায় নাও। আমরা এরপরে আসবো তল। এবার দেখো আমরা পাচ্ছি হলো তল। তল হচ্ছে, দেখো তোমাদের বাসায় অনেকে দেখবে টেবিল আছে, চেয়ার আছে, আমাদের যে টেক্সট বইটা আছে, এই বইটাকে যদি আমরা এভাবে ধরি তার একটা উপরি পৃষ্ঠ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কোন বস্তুর উপরিভাগকে তল বলা হয়, অর্থাৎ একটি সমগ্র পৃষ্ঠের উপরিভাগকে তল বলা হয়। তোমরা লিখে নাও, আমরা লিখতে পারি যে কোন সমগ্র পৃষ্ঠের উপরিভাগকে তল বলা হয়। এখানে আমরা লিখতে পারি কোন সমগ্র পৃষ্ঠের উপরিভাগকে কি বলা হয়, তল বলা হয়, তল বলা হয়। ওকে, তাহলে আমাদের বাসায় যে টেবিলটি রয়েছে, এই টেবিলের যে উপরিভাগটা আছে, আমরা যেখানে বই রাখি, জিনিসপত্র রাখি, এটা হচ্ছে তল। আমাদের যে বইটা রয়েছে, বইটাকে যদি আমরা এভাবে ধরি, তাহলে এই উপরি পৃষ্ঠটা হচ্ছে আমাদের তল। কোন বস্তুর উপরের পৃষ্ঠকে কি বলা হয়, তল বলা হয়। আমরা এখন চিত্রে লক্ষ্য করি কিভাবে আমরা তল অঙ্কন করব, একটু দেখো। একটু খারাপ হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, দেখো একটু তোমরা। এটাকে যদি আমরা এভাবে নেই, তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি হলো ক খ গ ঘ। দেখো এটা একটা বস্তু, আমাদের এই বস্তুর এটা হলো আমাদের উপরি ভাগ। তাহলে আমরা লিখতে পারি যে চিত্রে ক খ গ ঘ একটি তল। দেখো এই ছবিটা আমরা এভাবেও করতে পারি। আমরা দুটো আয়তক্ষেত্র নিব, নিয়ে যদি আমরা যোগ করে দেই, তাও আমরা পেয়ে যাব। এখানে অনেকগুলো তল রয়েছে, তো আমরা দেখো এখানে লিখতে পারি ক খ গ ঘ। লিখতে পারি যে চিত্রে ক খ গ ঘ একটি তল।
ওকে, এবার দেখো তাহলে আমরা কি কি জানলাম আজকের আলোচনার বিষয়বস্তু থেকে। আজকের আলোচনার বিষয়বস্তু থেকে আমরা জানলাম বিন্দু, রেখা এবং তল। আমাদের অবশিষ্ট রয়েছে হলো ত্রিভুজ। এই ত্রিভুজ কথাটা যদি আমরা ভাঙতে যাই, এই ত্রিভুজ, তাহলে এখানে দুইটা সিলেবল রয়েছে, একটা হলো ত্রি আর একটা ভুজ। আমরা জানি ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন, আর ভুজ শব্দের অর্থ হলো বাহু, অর্থাৎ যার তিনটা বাহু রয়েছে তাকেই বলা হয় ত্রিভুজ। আমরা যদি সুন্দর করে বলতে যাই তাহলে আমরা লিখতে পারি তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে বলা হয় হচ্ছে ত্রিভুজ। তো তোমরা লিখে নাও ত্রিভুজ। ত্রিভুজ আমরা লিখবো হলো তিনটি সরল রেখা দ্বারা, সরল রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে, আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে, ত্রিভুজ বলে। তাহলে ত্রিভুজ হতে গেলে আমাদের কয়টি সরল রেখা থাকতে হবে? তিনটি। এই তিনটি সরল রেখা আবদ্ধ, তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে বলা হয় ত্রিভুজ। তো এই ত্রিভুজ দেখো আমরা দেখাচ্ছি এখানে, এভাবেই আমরা দিতে পারি। দেখো আমাদের এখানে তিনটি সরল রেখা রয়েছে, তাহলে ক, খ, গ। আমরা এটাকে লিখতে পারি যে চিত্রে ক, খ, গ একটি ত্রিভুজ, একটি ত্রিভুজ। ওকে, আমরা ত্রিভুজের সংজ্ঞা পেয়েছি। তাহলে ত্রিভুজ হতে গেলে তিনটি আমাদের বাহু থাকতে হবে, তিনটি রেখাংশ বা রেখা থাকতে হবে। যদি থাকে তাহলে এগুলো হচ্ছে আমাদের এই তিনটি রেখাংশ দ্বারা বা রেখা দ্বারা আবদ্ধ চিত্রই হলো আমাদের ত্রিভুজ। এই বাহু ভেদে ত্রিভুজ হলো আমাদের তিন ধরনের। বাহু ভেদে ত্রিভুজ কত ধরনের? তিন ধরনের। একটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর একটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এখন আমরা এই বাহু ভেদে ত্রিভুজ তিনটি, এই তিনটি সম্পর্কে আমরা জানব। তোমরা একটু দ্রুত লেখার চেষ্টা করবে, তাহলে আমরা অতি দ্রুত এগুলো সুন্দর করে লিখতে পারবো। তো আমরা প্রথমে কি পেলাম একটু লক্ষ্য করো। আমরা প্রথমেই পেলাম হলো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার? তিন প্রকার। এই তিন প্রকারের একটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো খুব মজার জিনিস, সমদ্বিবাহু ত্রিভুজ। সম মানে সমান, দ্বি মানে দুইটা, বাহু মানে বাহু, অর্থাৎ যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা লিখতে পারি যে ত্রিভুজের দুইটি বাহু, দুইটি বাহু পরস্পর সমান, পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাকে সমদ্বিবাহু, সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তোমরা একটু লিখে নাও, যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা প্রথমেই কি করব? আমরা প্রথমেই একটি বাহু নিব। দেখো আমরা নিচে একটি বাহু নিয়েছি। এখন আমাদের দুইটি বাহু সমান করতে হলে আমাদের কম্পাস যে আছে, এখানে কম্পাস লাগতো। কম্পাস এই জায়গায় আমরা ধরবো, এক পাশে এবার পেন্সিল দিয়ে এইটা অর্ধেকের বেশি নিব। এটা সমান না নিয়ে আমরা বেশিও নিতে পারি, কমও নিতে পারি। তো আমাদের কম থেকে নিয়ে করলে ভালো। এই জায়গায় ধরে এখানে একটি বৃত্তচাপ আর্ট করবো, আবার ওই একই মাপের এই জায়গায় ধরে পূর্বের বৃত্তচাপটিকে কাটবো। তাহলে আমরা একটা ছেদ বিন্দু পাবো।
এই ছেদ বিন্দু যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ পাবো। আমি আবারও দেখাচ্ছি, আমরা কম্পাসের এই মাথায় ধরবো, আমি দেখাই দিচ্ছি। আমরা যদি কম্পাসের এই মাথায় ধরি, ধরে এখানে একটা বৃত্তচাপ আঁট করব। প্রথমে আমরা এই বাহুটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব, নিয়ে এই মাথায় ধরে এখানে একটি বৃত্তচাপ আঁট করব। আবার ওই একই মাপের এখানে আমরা ধরে পূর্বের বৃত্তচাপটিকে আমরা কাটবো, তাহলে একটা ছেদ বিন্দু পাবো। এই ছেদ বিন্দু যোগ করলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। ওকে, তাহলে এটা হবে আমাদের ক, এটি হচ্ছে খ, আর এটি হচ্ছে গ। তাহলে আমরা লিখতে পারি এখানে যে চিত্রে ক, খ, গ একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এখানে দেখো আমরা একটা ত্রিভুজ চিহ্ন দিতে পারি, যেহেতু এটা একটি ত্রিভুজ তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ চিহ্ন দিতে পারি, এটিকে বলা হয় ত্রিভুজ চিহ্ন। তাহলে চিত্রে ত্রিভুজ ক, খ, গ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে রয়েছে সমবাহু ত্রিভুজ। তোমরা একটু দ্রুত লিখে নাও। কি রয়েছে আমাদের? সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের সংজ্ঞা কি হবে? সম মানে সমান, বাহু মানে বাহু, যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান, যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে, সমবাহু ত্রিভুজ বলে। এবার চিত্র দেখো, প্রথমে আমরা একটি রেখা নিব। ওকে, এবার সমবাহু যেহেতু, তাহলে আমরা এই রেখাটা এইখানে কম্পাস ধরে এটা সমান করে নিব। কি করে নিব? সমান করে নিব। নেওয়ার পরে এই জায়গায় ধরে এখানে একটি বৃত্তচাপ আঁট করব। আবার একই মাপে এই জায়গায় ধরে আগের বৃত্তচাপটিকে আমরা কাটবো, তাহলে একটি ছেদ বিন্দু পাবো। এই ছেদ বিন্দু যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা সমবাহু ত্রিভুজ পেয়ে যাব। এখানে দেখো আমাদের তিনটি বাহু যেহেতু সমান, আমরা সমান চিহ্ন দিয়ে দেখিয়ে দিতে পারি। তাহলে এটার নাম হলো ক, এটার নাম খ, এটার নাম গ। দেখো আগের আমাদের সমদ্বিবাহু ত্রিভুজে যে এই ছবিটা ছিল সমদ্বিবাহু ত্রিভুজ, তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যেহেতু এই দুটো বাহু পরস্পর সমান, তোমরা এই বাহু দুটো সমান দেখাই দিতে পারো, তাহলে সুন্দর হবে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? যে চিত্রে ত্রিভুজ ক, খ, গ এটি হচ্ছে আমাদের ত্রিভুজ চিহ্ন। ত্রিভুজ চিহ্নকে আমরা এভাবে দিয়ে থাকি, ত্রিভুজ চিহ্ন। তাহলে চিত্রে ত্রিভুজ ক, খ, গ একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি শিখলাম? ত্রিভুজের মধ্যে সমদ্বিবাহু ত্রিভুজ শিখলাম এবং সমবাহু ত্রিভুজ শিখলাম। তোমরা একটু দ্রুত লিখে নাও। এরপরে আমরা শিখবো হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। কি শিখবো আমরা? বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান,
এটাকে আমরা কি দিতে পারি? অসমান। তাকে বলা হয় হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এই ছবিটা দেখো চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। বিষমবাহু ত্রিভুজের আমাদের মাপ নেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের সমান নয়। আমরা শুধু কি করব, এখানে একটি রেখাংশ নিব। মাপ না নিলে আমাদের কখনো তিনটা বাহু সমান হবে না, একটু হলেও কম বেশি হবে, তাই আমাদের কোনো মাপ নেওয়ার এখানে দরকার নেই। তাহলে এটা হবে আমাদের ক, খ, গ। আমরা কি লিখতে পারি? চিত্রে ক ত্রিভুজ ক, খ, গ একটি বিষমবাহু ত্রিভুজ, একটি বিষমবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি ছিল? তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান, তাকে আমাদের দেখো এই জায়গায় একটু সমস্যা রয়েছে, তাকে আমরা কি বলবো? বিষমবাহু ত্রিভুজ বলবো। তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। ওকে, এবার একটু লক্ষ্য করো আজকে আমরা কি আলোচনা করলাম। আমরা প্রথমেই জানলাম জ্যামিতি কি, জ্যামিতি কথাটির অর্থ কি তা জানলাম। এরপরে আমরা জানলাম হলো বিন্দু কাকে বলে তা জেনেছি, রেখা কাকে বলে তা জেনেছি, রেখা কয় ধরনের তা আমরা জেনেছি। এরপরে তল কাকে বলে সংজ্ঞা জানলাম এবং চিত্র আঁকা জানলাম। সবশেষ আমরা জানলাম হলো ত্রিভুজ কাকে বলে, এবং বাহুভেদে ত্রিভুজ হচ্ছে তিন ধরনের: সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এগুলো সংজ্ঞা জানলাম এবং নামকরণ আমরা জানলাম। আশা করি আমার আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। তোমরা সকলেই ভালো থাকবে, বাসায় থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আজকের মধ্যে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।